গুড মর্নিং স্টুডেন্ট। আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততার উপর কিছু নির্বাচিত কোশ্চেন। বিভিন্ন সময়ে আমাদের মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা অর্থাৎ মৌলের পর্যাবৃত্ততা ধর্ম, যা তোমাদের বইয়ে আছে, পরমাণুর ব্যাসার্ধ, আয়নাইজেশন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং জারণ বিজারণ ক্ষমতা বা ধর্ম, এবং এর উপরে বিভিন্ন মৌলগুলোকে দিয়ে এই ধর্মের ক্রমবর্ধমান ক্ষমতা অনুযায়ী আমাদের অনেক সময় সাজাতে বলে। যেমন ধরো বললো ক্রমবর্ধমান আয়নাইজেশন শক্তি অনুযায়ী সাজাও, ক্রমবর্ধমান পরমাণুর ব্যাসার্ধ অনুযায়ী সাজাও, ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী সাজাও। তাহলে সেই সময় কি হয়, আমাদের সমস্যা হয়ে যায়, আমরা সে সময় কিন্তু সঠিকভাবে কোশ্চেন উত্তর করতে পারি না। আমি তোমাদের জন্য এই যে 1 থেকে 10টা কোশ্চেন, বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে সার্চ করে আমি 10টা কোশ্চেন তোমাদের জন্য করে এনেছি। আজকে আমরা 5টা কোশ্চেন নিয়ে আলোচনা করবো এবং পরের দিন আরো 5টা কোশ্চেন নিয়ে আলোচনা করবো। তাহলে চলো দেরি না করে আমরা আলোচনা শুরু করি। তাহলে প্রথম কোশ্চেন আমাদের কি আছে একটু দেখে নিই। অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, সোডিয়াম মৌলগুলোকে আয়নাইজেশন শক্তি অনুযায়ী সাজাও। বি, প্রদত্ত মৌলগুলোকে ক্রমবর্ধমান পরমাণুর ব্যাসার্ধ অনুযায়ী সাজাও। সি, পর্যায় সারণীতে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক ধর্মী মৌলের নাম লেখো। তাহলে প্রথমে আমরা কি করি, বোর্ডে আমরা মৌলগুলোকে আগে লিখে নিই। অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, সোডিয়াম। স্বাভাবিকভাবে এরা আমরা কোন পর্যায়ে আছে সেটা হয় আমরা বই থেকে দেখে নেব। এই যে আমাদের বইটা, এরকম একটা বই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের একটা বই আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। দেখবে এই বইয়ে আমাদের দীর্ঘ পর্যায় সারণী বলে একটা টেবিল আছে, পিরিয়ডিক টেবিল। এখানে দেখো আমরা যদি দেখি তাহলে দেখো এই মৌলগুলো আমাদের কি আছে, তৃতীয় পর্যায়ে আছে। যদি আমাদের এক্ষেত্রে আমাদের বইয়ের যে কোন পর্যায়ে আছে যদি আমাদের মনে না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কষ্ট করে এর পরমাণু ক্রমাঙ্কগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। যদি আমাদের সম্ভব হয় আমরা 1 থেকে 20 পর্যন্ত, তোমাদের ক্লাস 9-এর ক্ষেত্রে আমি বলেছি যে 1 থেকে 20 পর্যন্ত মৌলের পরমাণু ক্রমাঙ্কগুলো আমরা টানা মুখস্থ রাখবো, যা তোমাদের ক্লাস 8 থেকেই শুরু হয়েছে পরমাণু ক্রমাঙ্ক। এবং 10-এ উঠে যদি আমরা জিঙ্ক পর্যন্ত অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত পরমাণু ক্রমাঙ্ক মুখস্থ রাখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সুবিধা হবে। এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে তোমাদের পরমাণু ক্রমাঙ্কগুলো মুখস্থ। যদি আমাদের পিরিয়ডিক্যাল টেবিল থেকে আমরা কোন পর্যায়ে আছে মনে না রাখতে পারি, তাহলে সেই ক্ষেত্রে এর ইলেকট্রন বিন্যাস করে আমরা কিন্তু এরা কোন পর্যায়ে আছে সেটা কিন্তু আমরা বের করে নিতে পারবো। যেমন ধরো অ্যালুমিনিয়ামের কথা বলি, এর পরমাণু ক্রমাঙ্ক কত, 13। তাহলে ইলেকট্রন বিন্যাস কত হবে, 2,8,3। ম্যাগনেসিয়াম, এর পরমাণু ক্রমাঙ্ক কত পাবো, ইলেকট্রন বিন্যাস কত হবে, 2,8,2। ক্লোরিন, পরমাণু ক্রমাঙ্ক কত, 17। ইলেকট্রন বিন্যাস কি হবে, 2,8,7। সোডিয়াম, পরমাণু ক্রমাঙ্ক কত, 11, 2,8,1। তাহলে দেখো প্রত্যেকেরই কক্ষ সংখ্যা 3। তার মানে কি আমরা পরিষ্কার বুঝলাম তৃতীয় পর্যায়ে আছে। তাহলে তৃতীয় পর্যায়ে আছে, আমরা জানি যে আধুনিক যে পর্যায় সূত্র সেটাকে যে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। তাহলে স্বাভাবিকভাবে আমরা কি করি, যে পরমাণু ক্রমাঙ্কের ঊর্ধ্বক্রমে আগে সাজিয়ে নিই। তাহলে পরমাণু ক্রমাঙ্কের ঊর্ধ্বক্রমে যদি সাজাই তাহলে কে আসবে প্রথম, সোডিয়াম আসবে প্রথম, তারপরে আসবে ম্যাগনেসিয়াম, তারপরে আসবে অ্যালুমিনিয়াম, তারপরে আসবে ক্লোরিন। এখন দেখো প্রথম কোশ্চেন আমাদের কি বলেছি, প্রদত্ত মৌলগুলোকে ক্রমবর্ধমান আয়নাইজেশন শক্তি অনুযায়ী সাজাও। তাহলে তোমরা বলো তো আমাকে, যদি তোমাদের এটা নিয়ে কোনো সংশয় থাকে, আমি এই মৌলের পর্যাবৃত্ততা ধর্মের উপর একটা ভিডিও পোস্ট করেছি, আর অনেকগুলো ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে নেবে। বিশেষ করে পুরো চ্যাপ্টারের উপর প্রায় অনেকগুলো ভিডিও করা আছে। সমস্ত ভিডিওগুলো যদি তোমরা দেখে নাও তাহলে এই চ্যাপ্টার সম্পর্কে একটা ধারণা হবে এবং সেই ক্ষেত্রে কোশ্চেনগুলো সলভ করতে তোমাদের আরো অনেক সুবিধা হবে। এবং সেই ভিডিওতে দেখবে আমরা আলোচনা করেছি। আবার আমি আরেকটু বলে দিই
যে আজ আমি ডেফিনেশন গুলো আলোচনা করবো না, তাহলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পরমাণু ব্যাসার্ধ, আয়নাইজেশন শক্তি এগুলো আমি এখন আলোচনা করবো না, তোমরা ভিডিওতে সমস্ত আলোচনাগুলো পেয়ে যাবে। আমরা কি জানি যে আয়নাইজেশন শক্তি যদি আমরা কোনো একটা পর্যায়ে বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে কি হয়, বৃদ্ধি পায়, এবং কোনো একটা শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচের দিকে যাই তাহলে কি হবে, আমাদের আয়নাইজেশন শক্তি হ্রাস পাবে। তাহলে এই পর্যায়ে বরাবর যদি আমরা যাই তাহলে আয়নাইজেশন শক্তি কি হবে, আমাদের বৃদ্ধি পাবে। আমাদের কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে বৃদ্ধি যদি পায় তাহলে সবচেয়ে কার আয়নাইজেশন শক্তি কি হবে, ক্লোরিনের সবচেয়ে বেশি হবে, ক্লোরিনের সবচেয়ে বেশি হবে, এবং সবচেয়ে কম হবে কার, সোডিয়ামের। সোডিয়ামের কম হবে। তাহলে আমাদের কি চেয়েছে, ক্রমবর্ধমান আয়নাইজেশন শক্তি অনুযায়ী সাজাতে বলেছে। তাহলে স্বাভাবিক যদি ক্রমবর্ধমান আয়নাইজেশন শক্তি অনুযায়ী সাজাতে বলে তাহলে আমাদের কি হবে, সবচেয়ে ছোটটা আগে হবে। তাহলে সবচেয়ে ছোটকে সোডিয়াম, তারপরে আমরা কি করব, ম্যাগনেসিয়াম, তারপরে কি আসবে আমাদের অ্যালুমিনিয়াম, তারপরে কি আসবে আমাদের শেষটা ক্লোরিন। তাহলে আমাদের এক দাগের উত্তর অর্থাৎ একের এ প্রথম উত্তরটা কিন্তু আমাদের হয়ে গেল যে ক্রমবর্ধমান আয়নাইজেশন শক্তি অনুযায়ী আমরা সাজালাম। দ্বিতীয় বিতে আমাদের কি বলেছে, প্রদত্ত মৌলগুলোকে ক্রমবর্ধমান পরমাণুর ব্যাসার্ধ অনুযায়ী সাজাও। এবার তোমরা আমাকে বলো যে কোন একটা পর্যায়ে বরাবর যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে পরমাণুর ব্যাসার্ধ কি হয়। কোন একটা পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর ব্যাসার্ধ হ্রাস পায়, এবং কোন একটা শ্রেণী বরাবর যদি আমরা উপর থেকে নিচের দিকে যাই তাহলে পরমাণুর ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করছি, পর্যায় বরাবর যাচ্ছি। তাহলে পর্যায় বরাবর গেলে সবচেয়ে কম কার হবে পরমাণুর ব্যাসার্ধ, অবশ্যই ক্লোরিনের হবে, এবং সবচেয়ে বেশি কার হবে, সোডিয়ামের। এবং এই ক্ষেত্রে আমাদের কি বলেছে, পরমাণুর ব্যাসার্ধ ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, ক্রমবর্ধমান পরমাণু ব্যাসার্ধ দিয়ে সাজাতে বলেছে। তাহলে সবচেয়ে কম কার, ক্লোরিন, সেই ক্লোরিন সবার আগে আসবে। তারপরে কে আসবে আমাদের অ্যালুমিনিয়াম, তারপরে কে আসবে আমাদের ম্যাগনেসিয়াম, এবং শেষে কে আসবে সোডিয়াম। এটাই হলো আমাদের উত্তর। এবং সি দাগেরটা আমাদের বলেছে একের সি, পর্যায় সারণীতে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক ধর্মী মৌলের নাম লেখো। কি হবে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক ধর্মী মৌল, এটা অবশ্যই তোমাদের জানা উচিত। উত্তর হবে কি, ফ্লোরিন। এর যার চিহ্ন ফ্লোরিন হবে, ফ্লোরিন, ফ্লোরিন না ফ্লোরিন হবে। আমরা এবার বোর্ডটা মুছে দেবো, আমরা পরের কোশ্চেনে আসবো। পরের কোশ্চেনটা একটু আমরা করে নিই। লিথিয়াম, সোডিয়াম ও পটাশিয়ামকে আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে প্রথমত আমরা দেখি যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এটা আমাদের পরমাণু ক্রমাঙ্ক আমরা যেহেতু লিখেছি তাহলে কি আমাদের এটা কত, 3, এ কত 11, এ কত 19। তাহলে আমাদের কি যদি ইলেকট্রন বিন্যাস করি 2,1, এটা আমাদের কত 2,8,1, এ আমাদের কত 2,8,10,1। তাহলে সবার ভ্যালেন্স ইলেকট্রন, বাইরের কক্ষে যে সর্বোচ্চ কক্ষে ইলেকট্রন সংখ্যা 1, মানে সবাই কি আছে প্রথম শ্রেণীতে আছে। যে সবার ইলেকট্রন সংখ্যা 1, সবাই কি আছে প্রথম শ্রেণীতে আছে, প্রথম শ্রেণীতে আছে। এটা আমরা বের করে নিলাম। যদি তোমরা মনে রাখতে পারো যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম একই শ্রেণীতে আছে তাহলে এটা তোমাদের আর বের করার দরকার নেই, সেক্ষেত্রে সময়টা আমাদের বাঁচবে। এই কারণে আমার মনে হয় যে আমরা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং শতকতম শ্রেণী, প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে যে মৌলগুলো আছে আমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করব। এই তিনটে পর্যায়ে তিনটে শ্রেণী যদি আমরা মুখস্থ রাখি দেখবে আমাদের অনেকটাই আমাদের কভার হয়ে যাবে। এবং শ্রেণী বরাবর আমাদের কি হয়, আয়নাইজেশন শক্তি, শ্রেণী বরাবর আমাদের আয়নাইজেশন শক্তি হ্রাস পায়। তাহলে হ্রাস যদি পায় তাহলে আমাদের এই ক্ষেত্রে দেখো পরপর আমাদের সাজানোই আছে 3, 11, 19। তাহলে হ্রাস পেলে সবচেয়ে কম কারণ পটাশিয়ামের। আমাদের এখানে কি চেয়েছে, আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে। তাহলে সবার আগে কি আসবে, পটাশিয়াম আসবে। পটাশিয়ামের চাইতে আয়নাইজেশন শক্তি কার বেশি, সোডিয়ামের, এবং সোডিয়ামের চেয়ে কার বেশি, লিথিয়ামের। তাহলে আমাদের আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে আমাদের সাজানো হয়ে গেল। 3 দাগের কোশ্চেনটা এবার আমরা দেখি কি আছে। তোমরা একটু প্র্যাকটিস করবে তাহলে দেখবে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। 3 দাগে সোডিয়াম, ম্যাগনেসিয়াম
অ্যালুমিনিয়াম, সিলিকনকে ক্রমবর্ধমান জারণ ক্ষমতা অনুযায়ী সাজাও। এক্ষেত্রে আগে আমরা লিখে নিই সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। স্বাভাবিকভাবে একটু আগে ধরো এটা আমরা বললাম যে সোডিয়াম কত আমাদের 11, 12, 13, 14, তার মানে তৃতীয় পর্যায়ে আছে। এটা আমি আর বের করে দেখালাম না, এটা কি আমাদের তৃতীয় পর্যায়ে আছে যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকন, এরা সবাই কি আছে? তৃতীয় পর্যায়ে আছে। এবং অলরেডি আমাদের পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী আমাদের সাজানো আছে। তাহলে আমাদের কি চেয়েছে কোশ্চেনটা? যে জারণ ক্ষমতা অনুযায়ী সাজানো হয়। তাহলে আমাদের আগে জানতে হবে যে পর্যায় বরাবর, কোন একটা পর্যায় বরাবর বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে আমাদের কি হয়? জারণ ক্ষমতা, জারণ ক্ষমতা হচ্ছে বৃদ্ধি পায়। তাহলে জারণ ক্ষমতা যদি বৃদ্ধি পায় তাহলে সবচেয়ে বেশি কারা হবে? সিলিকনের জারণ ক্ষমতা বেশি হবে, সবচেয়ে বেশি হবে সিলিকনের। তাহলে স্বাভাবিক কম হবে এটা কারণ সোডিয়াম। তাহলে আমাদের কি বলেছে? ক্রমবর্ধমান জারণ ক্ষমতা অনুযায়ী সাজাতে বলেছে। তাহলে আমাদের প্রথমে আসবে কি? ক্রমবর্ধমান সবচেয়ে কম যেটা, সে প্রথমে আসবে সোডিয়াম, তারপরে কি আসবে? ম্যাগনেসিয়াম, তারপরে কি আসবে? অ্যালুমিনিয়াম, তারপরে কি আসবে? সিলিকন। আমাদের কিন্তু 3 নম্বর কোশ্চেন হয়ে গেল। আমরা চলে আসবো 4 নম্বর কোশ্চেন। আজকে আমরা 5টা কোশ্চেন নিয়ে আলোচনা করবো, পরের দিন 5টা কোশ্চেন করবো, না হলে আমাদের কি হবে? ভিডিওটা বড় হয়ে যাবে, তোমাদেরও বুঝতে অসুবিধা হবে। 4 নম্বর কোশ্চেনটা আগে আমরা পড়ি। নির্দেশ মতো সাজাও। এ, দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 1 এর অন্তর্গত Na, K, Li এবং Rb মানে রুবিডিয়াম কে পরমাণু ব্যাসার্ধ নিম্নক্রমে। বি, দীর্ঘ পর্যায় সারণী গ্রুপ 16 এর অন্তর্গত S, O, T, Se, K তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে। সি, দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 2 এর অন্তর্গত Ca, B, Sr, Mg, K বিজারণ ক্ষমতার নিম্নক্রমে সাজাও। তাহলে প্রথম যে কোশ্চেনটা এ, সেই মৌলগুলোকে আমরা আগে লিখি। সোডিয়াম, পরমাণু ক্রমাঙ্কটা ব্র্যাকেটে লিখছি। পটাশিয়াম 19, লিথিয়াম 3 and রুবিডিয়াম 37। এরা দেখো বলেই দিয়েছে, এরা সবাই আছে গ্রুপ 1 এর মৌল। তাহলে গ্রুপ 1 এর মৌল যদি হয় তাহলে আমাদের এখানে পরমাণু ক্রমাঙ্ক যার কম সে সবার আগে হবে। তাহলে সবাই প্রথমে কি আছে? লিথিয়াম, তারপরে কি আছে আমাদের? সোডিয়াম, তারপরে কি আছে? পটাশিয়াম, তারপরে কি আছে? রুবিডিয়াম। আমাদের প্রথম কোশ্চেন কি চেয়েছে? পরমাণু ব্যাসার্ধের নিম্নক্রমে। তাহলে কি জানি আমরা? পরমাণুর ব্যাসার্ধ একটা মৌলের পর্যাবৃত্ত ধর্ম, যা পর্যায় বরাবর গেলে হ্রাস পায় এবং শ্রেণী বরাবর গেলে বৃদ্ধি পায়। তাহলে শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচের দিকে যায়, যদি বৃদ্ধি পায়, তাহলে রুবিডিয়ামের পরমাণুর ব্যাসার্ধ সবচেয়ে বেশি হবে এবং লিথিয়ামের পরমাণুর ব্যাসার্ধ সবচেয়ে কম হবে। তাহলে আমাদের চেয়েছে কি? যে পরমাণু ব্যাসার্ধ নিম্নক্রমে। নিম্নক্রমে যদি আমাদের হয় তাহলে সবার আগে কি আসবে? রুবিডিয়াম আসবে। রুবিডিয়াম আসবে কারণ পরমাণু ব্যাসার্ধ আমাদের নিম্নক্রমে সাজাতে বলেছে। কারণ শ্রেণী বরাবর আমাদের কি হয়? পরমাণু ব্যাসার্ধ হ্রাস পায়, শ্রেণী বরাবর পরমাণু ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে রুবিডিয়ামের পরমাণু ব্যাসার্ধ সবচেয়ে বেশি, তারপরে আমাদের রুবিডিয়াম বেশি, তারপরে রুবিডিয়ামের পরমাণু ব্যাসার্ধ সবচেয়ে বেশি আমাদের রুবিডিয়ামের। তাহলে পরমাণু ব্যাসার্ধ নিম্নক্রমে বলেছে। এরপর আমাদের কি হবে? পটাশিয়াম। পটাশিয়ামের পরে কি হবে আমাদের? সোডিয়াম। সোডিয়ামের পরে কি হবে? লিথিয়াম। তাহলে কি হয়ে গেল? আমাদের পরমাণু ব্যাসার্ধ নিম্নক্রমে কিন্তু আমরা সাজিয়ে নিলাম। নেক্সট বি, দীর্ঘ পর্যায় সারণীর যেটা আছে গ্রুপ 16 এর মৌলগুলো কি আমরা একটু লিখে নিই। S 16, O মানে অক্সিজেন 8, টেলুরিয়াম T 52, সেলেনিয়াম ব্র্যাকেটে 34। তাহলে স্বাভাবিকভাবে কে প্রথম আসবে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। ঠিক আমাদের কি চেয়েছে? যে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে।
তাহলে শ্রেণী বরাবর আমাদের কি হয়, তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, এবং যদি আমরা পর্যায় বরাবর যাই তাহলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। তাহলে শ্রেণী বরাবর যদি তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায় তাহলে সবচেয়ে বেশি কার আছে, এর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বেশি, স্বাভাবিকভাবে টেলোরিয়ামের সবচেয়ে কম হবে। তাহলে আমাদের কি বলেছে, তড়িৎ ঋণাত্মকতা ঊর্ধ্বক্রমে। তাহলে ঊর্ধ্বক্রমে যদি হয় তাহলে সবার আগে কি আসবে, টেলোরিয়াম, টেলোরিয়াম আসবে ঊর্ধ্বক্রমে বলেছে। তাহলে টেলোরিয়ামের চাইতে বেশি কার সেলেনিয়ামের, সেলেনিয়ামের চেয়ে বেশি কার সালফারের, সালফারের চেয়ে বেশি কার অক্সিজেনের। আমাদের তড়িৎ ঋণাত্মকতা ঊর্ধ্বক্রমে আমাদের সাজানো হয়ে গেল। সি, সিটা আমাদের কোশ্চেনটা যেহেতু আমরা পড়েছি আরেকবার পড়ছি, যে গ্রুপ 2 এর অন্তর্গত ক্যালসিয়াম, বেরিলিয়াম এবং স্ট্রোনশিয়াম, ম্যাগনেসিয়ামকে বিজারণ ক্ষমতার নিম্ন ক্রমে সাজানো। তাহলে মৌলগুলোকে একবার আমরা লিখে নিই। ক্যালসিয়াম কি আছে আমাদের 20, B4, স্ট্রোনশিয়াম 38, ম্যাগনেসিয়াম 12। তাহলে একে যদি আমরা সাজাই তাহলে প্রথম কে আসবে বি, তারপরে কে আসবে ম্যাগনেসিয়াম, তারপরে কে আসবে ক্যালসিয়াম, তারপরে কে আসবে স্ট্রোনশিয়াম। এরা আমাদের কোন শ্রেণীতে আছে, আমাদের গ্রুপ 2 তে আছে। তাহলে আমাদের কি বলেছে, বিজারণ ক্ষমতার নিম্ন ক্রমে সাজাতে বলেছে, বিজারণ ক্ষমতা নিম্ন ক্রমে। তাহলে শ্রেণী বরাবর আমাদের কি হয়, বিজারণ ক্ষমতা, জারণ ক্ষমতা আমাদের কি হয়, পর্যায় বরাবর বৃদ্ধি পায়, বিজারণ ক্ষমতা আমাদের পর্যায় বরাবর হ্রাস পায়। তাহলে শ্রেণী বরাবর কি হয়, বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায় কিন্তু জারণ ক্ষমতা হ্রাস পায়। তাহলে বিজারণ ক্ষমতা যদি বৃদ্ধি পায় শ্রেণী বরাবর, তাহলে স্ট্রোনশিয়ামের বিজারণ ক্ষমতা সবচেয়ে আমাদের বেশি, স্ট্রোনশিয়ামের। স্ট্রোনশিয়ামের যদি বিজারণ ক্ষমতা বেশি হয় তাহলে আমাদের কি বলেছে, বিজারণ ক্ষমতা নিম্ন ক্রমে সাজাতে বলেছে। তাহলে আমাদের সবার আগে কি আসবে উত্তর, স্ট্রোনশিয়াম আসবে। স্ট্রোনশিয়ামের চেয়ে বিজারণ ক্ষমতা, স্ট্রোনশিয়ামের বিজারণ ক্ষমতা বেশি, স্ট্রোনশিয়ামের বিজারণ ক্ষমতা কার চেয়ে বেশি, ক্যালসিয়ামের চেয়ে বেশি। ক্যালসিয়ামের বিজারণ ক্ষমতা ম্যাগনেসিয়ামের চেয়ে বেশি, ম্যাগনেসিয়ামের বিজারণ ক্ষমতা বেরিলিয়ামের চেয়ে বেশি। তাহলে দেখো আমাদের আমরা এই যে চারটে মৌলকে বিজারণ ক্ষমতা নিম্ন ক্রমে কিন্তু আমরা সাজালাম। লাস্ট কোশ্চেন, আমরা 5 নম্বর কোশ্চেনটা আজকের মতো আলোচনা করে শেষ করব। দেখো 5 নম্বর কোশ্চেনটা আমাদের কি আছে, কোশ্চেনটা আগে পড়ে নিই আমরা। এ, বি, সি তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে Z-1, Z, Z+1। এদের মধ্যে বি মৌলটি দ্বিতীয় পর্যায়ে একটি নিষ্ক্রিয় গ্যাস। প্রথম কোশ্চেন বলছে পর্যায় সারণীতে এ ও সি এর অবস্থান নির্ণয় করো, এবং বি, এ ও সি এর মধ্যে কোনটি ধাতু, এদের যোজ্যতা কত, সি হচ্ছে এদের যোজ্যতা কত। তাহলে প্রথমত এ হচ্ছে আমাদের পরমাণু ক্রমাঙ্ক বলেছে কত, Z-1, বি পরমাণু ক্রমাঙ্ক কত বলেছে Z, এবং সি পরমাণু ক্রমাঙ্ক কত বলেছে Z+1। এবং দেখো এদের মধ্যে আমাদের বলেছে যে বি মৌলটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের একটা নিষ্ক্রিয় গ্যাস। তোমরা আমাকে বলো তো দ্বিতীয় পর্যায়ের একটা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? দ্বিতীয় পর্যায়ের নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন। এটা কি? অবশ্যই জেল হচ্ছে নিয়ন। নিয়নের পরমাণু ক্রমাঙ্ক কত? 10। নিয়নের পরমাণু ক্রমাঙ্ক 10। তাহলে এর পরমাণু ক্রমাঙ্ক কত? 9। আর এর পরমাণু ক্রমাঙ্ক কত? 11। সব তাহলে 11 যদি হয় তাহলে এর ইলেকট্রন বিন্যাস কত? 2,8,1। এর ইলেকট্রন বিন্যাস কত? 2,8। এর ইলেকট্রন বিন্যাস কত? 2,7। এখন কি বলেছে আমাদের প্রথম কোশ্চেন, পর্যায় সারণীতে এ ও সি এর অবস্থান কত। এই এ এবং সি এর অবস্থান তো আমরা জানি যে আমরা বলে দিচ্ছি, তাও আমাদের এখানে যদি আমাদের নিষ্ক্রিয় গ্যাস বলে দিয়েছে তাহলে অবশ্যই জানি এটা আমাদের 18তম শ্রেণীতে আছে। নিষ্ক্রিয় গ্যাস অবশ্যই 18তম শ্রেণীতে আছে। এবং এই ক্ষেত্রে আমরা জেনে রাখবো যে এরকম যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব, যদি দীর্ঘ পর্যায় সারণী আমাদের বের করতে হয়, আমি এর উপরে একটা ভিডিও করব, তখন দেখবে এটা আমরা আরো ক্লিয়ার হবে। আমি এর উপরে একটা ভিডিও করব যে শেষে যদি 1 বা 2 থাকে, এই ভ্যালেন্স ইলেকট্রন যদি 1 বা 2 থাকে, তাহলে 1 থেকে 20 পর্যন্ত পরমাণু ক্রমাঙ্কের ক্ষেত্রে একটা নিয়ম আমরা করব, এবং 20 পরবর্তী ক্ষেত্রে আরেকটা নিয়ম করব, সেটা আমরা এই ভিডিওটাতে আলোচনা করব। যদি শেষে 1 বা 2 থাকে তাহলে সেই ক্ষেত্রে যা ভ্যালেন্স ইলেকট্রন থাকবে সেটা কি হচ্ছে তার গ্রুপ নাম্বার।
যদি 2 এর বেশি থাকে, 3, 4, 5, 6, 7 পর্যন্ত, 8 পর্যন্ত থাকে, তাহলে কি করব, বিশেষ করে 1 থেকে 20 পর্যন্ত মৌলের ক্ষেত্রে আমরা তার সঙ্গে 10 যোগ করব। তার মানে কি, এর কত আছে শেষে 7, তাহলে এর গ্রুপ সংখ্যা কত হবে 10 + 7, তার মানে এর 17তম শ্রেণীতে আছে। এবং এর গ্রুপ সংখ্যা কত হবে 10 + 8, তার মানে 18তম শ্রেণীতে আছে। এবং এর গ্রুপ সংখ্যা কত হবে প্রথম শ্রেণী, ফার্স্ট শ্রেণী, প্রথম শ্রেণীতে আছে। তাহলে এ এবং সি স্বাভাবিকভাবে, এখানে আমাদের কক্ষ সংখ্যা কটা 2, তাহলে এ আছে কি আমাদের দ্বিতীয় পর্যায় 17তম শ্রেণী এ, এবং সি আছে কি, সি আছে আমাদের তৃতীয় পর্যায় প্রথম শ্রেণী, স্বাভাবিক। এবং বি দাগের কোশ্চেনটা, এ দাগের কোশ্চেনটা করলাম, এবং বি দাগের ক্ষেত্রে এ এবং সি এর মধ্যে কোনটি ধাতু। স্বাভাবিকভাবে এ 17তম শ্রেণীতে মানে আছে, এরা হচ্ছে হ্যালোজেন মৌল, পরিষ্কার আমরা বুঝতে পারছি। এবং সি যেহেতু প্রথম শ্রেণীতে আছে, তাহলে এরা ক্ষার ধাতু। এবং স্বাভাবিকভাবে ক্ষার ধাতুর মধ্যে কার পরমাণু ক্রমাঙ্ক 11 আমরা জানি, ক্ষার ধাতুর মধ্যে পরমাণু ক্রমাঙ্ক 11 হচ্ছে সোডিয়াম, তাহলে সেই ধাতুটার নাম কি সোডিয়াম। যদি আমাদের স্বাভাবিক না জানলেও হবে যে আমাদের সোডিয়াম নাম কি, কিন্তু এটুকু আমরা বলতে পারছি যে প্রথম শ্রেণীর মৌলগুলো ক্ষার ধাতু, তার মানে এখানে ধাতু হচ্ছে কি সি। এবং এদের যোজ্যতা কত, স্বাভাবিকভাবে আমরা জানি যে ক্ষার ধাতুগুলির যোজ্যতা হচ্ছে 1, এবং যারা ধনাত্মক তড়িৎধর্মী, এবং হ্যালোজেন মৌলগুলির যোজ্যতা হচ্ছে 1, যারা হচ্ছে ঋণাত্মক তড়িৎধর্মী। ঠিক আছে, আজকে আমরা 1 থেকে 5 দাগের কোশ্চেন আলোচনা করলাম। পরের দিন আমাদের আরো 5টা কোশ্চেন রয়ে গেছে, আজকে আমরা আলোচনা করব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখে নেবে, এবং যদি না বুঝতে পারো তোমরা এই পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততার উপর অধ্যায় ভিত্তিক আমার অনেকগুলো ভিডিও পোস্ট করা আছে, সেই ভিডিওগুলো দেখে নিয়ে তারপর এটা যদি দেখো, তাহলে দেখবে বিষয়গুলো ক্লিয়ার হবে। তাহলে আজকে এখানেই রাখছি, গুড নাইট।